ওরিয়ন, ইউসিসি এবং ইউডিই, এই তিনটি প্রতিষ্ঠানের ব্যাপারে জোরালো সিটি কর্পোরেশনে আলোচনা আছে যে ফের এই তিনটি প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য এই শর্ত, এর যে শর্ত দেওয়া হয়েছে শর্ত পূরণ করার জন্য এই তিনটি প্রতিষ্ঠানের বাইরে খুব একটা ঠিকাদার আছে বলে খুব একটা মনে হয় না যে তারা এই শর্ত পূরণ করতে পারবেন। তো এটি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে, 30শে জুন তাকে বদলি করা হয়েছে বগুড়ায়। মাঠ পর্যায়ে যে রাজনীতি ওটাকে আসলে সুশৃঙ্খল করতে বিএনপি আসলে একটা জাতীয় সম্মেলন করার পরিকল্পনা করছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টে 180 দিনের চেয়েও বেশি সময় সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকে। তবে অবকাশের সময় কিছু আপনার কয়েকটি বেঞ্চে আর কি বিচার কার্যক্রম চলে সীমিত পরিসরে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে প্রতিদিন যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। 3টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য টেন্ডারে শর্ত জুড়ে দিয়েছেন এমন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বদলি করা হয়েছে বগুড়ায়। তো বগুড়ায় কেন তাকে বদলি করা হলো, এসব বিষয় নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, এই যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, তো তাকে যে বদলি করা হলো কেন, বিস্তারিত আপনি। যেমনটি আপনি শুরু করছিলেন যে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে কাজ দেওয়ার জন্য, আসলে এটি হচ্ছে ঢাকার শিশু পার্ক নির্মাণ একটি প্রকল্প। বিশেষ করে আপনি জানেন যে শাহবাগের ঠিক পাশেই যে পার্কটি ছিল শিশু পার্কটি, সেটি জিআর শিশু পার্ক নামে একসময় পরিচিত ছিল। পরবর্তীতে সেটি আওয়ামী লীগ সরকারের সে নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী শিশু পার্ক যেটি নামকরণ করেছে। ওই পার্কটি কাজের পুনরায় কাজ, সেখানে উন্নয়ন কাজ করা হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট ওর ভিতরে নেওয়া হয়েছে। সেই কাজটি যে টেন্ডার সাম্প্রতিক সময় দরপত্র আহ্বান করা হয়েছে, সেটি নিয়েই মূলত এই অনিয়ম দুর্নীতির বিষয়টি সামনে আসে আনিসুর রহমানের, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যান্ত্রিক যেটাকে বলে আর কি। তো এইখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে শুরু থেকে তার উদ্দেশ্য ছিল 3টি কোম্পানিকে কাজ দেওয়ার জন্যই বিশেষ শর্ত জুড়ে দেওয়া। অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান যেন কাজ নিতে না পারে, তার যে তৎপরতা এটি শুরু থেকে। আর এই যে তার তৎপরতা, এটি যে এই দুদিনের তা না, বেশ আগে থেকে, বিশেষ করে আওয়ামী লীগের যে 4 টার্ম, এই 4 টার্মের শেষের দিকে এসে তিনি ব্যাপক বেপরোয়া ছিলেন। তিনি এবং এই ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী তার মামা শামসুল হক, তারা দুজন মিলে একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। কয়েকটি প্রতিষ্ঠানকে হাতে গোনা 4-5টি প্রতিষ্ঠান বারবারই তারা কাজ পেতেন। তারা একদিক দিয়ে তাদের সুবিধাপ্রাপ্ত মানুষ, অন্যদিকে তারা আওয়ামী লীগের বিশেষ সুবিধাপ্রাপ্ত ছিলেন। আচ্ছা, যে টেন্ডারে ধরেন যে শর্ত, কি শর্ত ছিল জুড়ে দিয়েছে? শর্তটা আছে যে আপনি এই কাজ এইভাবে আপনি করেছিলেন এর আগে, অর্থাৎ 200 কোটি টাকার এই কাজ আপনার করার অভিজ্ঞতা আছে, সেটি ছাড়া আপনি কাজ পাবেন না। এটি একটা শর্ত। বিশেষ কিছু কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে, সেই কোম্পানি মানবজাতির আমদানি করার প্রবণতা ছিল, ইতিপূর্বে করেছেন, সেটা নিয়ে অভিজ্ঞতা দেখানো লেগেছে। তো এইটা তো বিশেষ করে বিএনপি, জামাতপন্থী কিংবা সাধারণ ঠিকাদার যারা, তারা আওয়ামী লীগের আমলে কোনো কাজ করতে পারেনি, তারা তো এই ধরনের অভিজ্ঞতা দেখাতে পারবে না। সেই জায়গা থেকে তার কৌশল ছিল যে ইতিপূর্বে যারা কাজ করেছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যারা সিটি কর্পোরেশনে কাজ করেছে, যে কয়েকটি প্রতিষ্ঠান উঠে এসেছে, 3টি প্রতিষ্ঠানের নাম ওরিয়ন, ইউসিসি এবং ইউডিই, এই 3টি প্রতিষ্ঠানের ব্যাপারে জোরালো সিটি কর্পোরেশনে আলোচনা আছে যে ফের এই 3টি প্রতিষ্ঠানে কাজ দেওয়ার জন্য এই শর্ত, এর যে শর্ত দেওয়া হয়েছে শর্ত পূরণ করার জন্য এই 3টি প্রতিষ্ঠানের বাইরে খুব একটা ঠিকাদার আছে বলে খুব একটা মনে হয় না যে তারা এই শর্ত পূরণ করতে পারবেন। তো এটি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে, 30শে জুন তাকে বদলি করা হয়েছে বগুড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, নবগঠিত একটি সিটি কর্পোরেশন, সেখানে একজন খেতাবপ্রাপ্ত দুর্নীতিবাজকে, তার বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন হয়েছে, তো সেই আদেশে বলা হয়েছে তিনি দীর্ঘদিন দুর্নীতির সঙ্গে জড়িত, অনিয়ম করেছেন, সরকারি টাকা আত্মসাৎ করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন। আমরা জানতে পেরেছি তিনি ইতিমধ্যে তার নামে বিনামে যে সম্পদ, তার একটা ফিরিস্তি আমাদের কাছে এসে পৌঁছেছে, আমাদের হাতে তার প্রমাণ রয়েছে। ঢাকার বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈরে তার বাগান বাড়ি, একটি বিশেষ বাংলো, এবং সেখানে তিনি বিশাল এক খামার গড়ে তুলেছেন। এই ধরনের আরও অনেক প্রপার্টি তার আমরা সন্ধান পেয়েছি। এই ধরনের কর্মকর্তাদের ইতিপূর্বে তিনি বিল তুলে খেয়েছেন, কাজ করেন নাই, বিল তুলে খেয়ে ফেলেছেন, এমন অভিযোগ না, এবং প্রমাণ পাওয়ার পরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সিটি কর্পোরেশন আইন এবং
আপনি যদি দুদক আইন দেখেন সেখানে অবশ্যই এই ধরনের কর্মকর্তাকে মামলায় মানে দুর্নীতি দমন কমিশনের আওতায় আনার উচিত ছিল আর কি। কিন্তু বিশেষ প্রভাবশালী হওয়ার কারণে একদিক দিয়ে তিনি টাকা পয়সা খরচ করেন, অন্যদিক দিয়ে সাবেক যারা মেয়র ছিলেন আওয়ামী লীগের তাদের সাথে তার বিশেষ সখ্যতার কারণে এই বিষয়টি সামনে আর খুব একটা গড়ায়নি। প্রায় 10 বছর পর বিএনপি তাদের জাতীয় সম্মেলন করার উদ্যোগ নিয়েছে। তো এসব বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিনের কাছে। আলামিন, সবশেষ 2016 সালে বিএনপি তাদের জাতীয় সম্মেলন করেছিল। তো এখন বিএনপি ক্ষমতায় আসার পরে তারা সম্মেলনের একটা উদ্যোগ নিয়েছে। কি কি থাকছে আসলে এই সম্মেলনে এবং কেন 10 বছর পর তারা সম্মেলন করতে চায়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘ 3 টার্ম ক্ষমতার বাইরে ছিল বিএনপি। তো এর মধ্যেও তারা ছোটখাটো করে আসলে জাতীয় সম্মেলন করেছে 2016 সাল পর্যন্ত। এরপরে আসলে তারা জাতীয় সম্মেলন করার সুযোগ পায়নি। তো দলীয় কর্মীদের আসলে মানে চাঙ্গা করার জন্য বা মাঠ পর্যায়ে যে রাজনীতি ওটাকে আসলে সুশৃঙ্খল করতে বিএনপি আসলে একটা জাতীয় সম্মেলন করার পরিকল্পনা করছে। তো আপনি জানেন যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। তো তার আগে আসলে তারা চাচ্ছে যে মাঠ পর্যায়ের সকল কমিটিকে আসলে পুনর্গঠন করতে। এর মধ্যে অঙ্গ সংগঠন সহ জানেন আপনি যে বিএনপির মোট 11টি সংগঠন আছে, মানে অঙ্গ সংগঠন 11টি। এর 11টি আসলে মেয়াদ কোনোটারই মেয়াদ নাই। কিছু কিছু জায়গায় আসলে মাঝে মধ্যে পুনর্গঠন করা হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় আসলে করা হয়নি, আগের কমিটি দিয়ে চলছে। তো সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উনি অঙ্গ সংগঠনের প্রধানদের সঙ্গে বৈঠকও করেছে। এর মধ্যে ঢাকার মহানগরের 2 উত্তর দক্ষিণের কমিটির সদস্যরা ছিলেন। তো তারা যেটা জানিয়েছে যে এখানে পুনর্গঠন নিয়ে আসলে আলোচনা হয়েছে, কিন্তু কবে নাগাদ এটা করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। আচ্ছা, এমনি দলের ধরেন যে এই যে সম্মেলন বিএনপির, এটা তো 3 বছর পর পর সম্ভবত, তো গত 10 বছরেও করতে পারেনি। তো তার মানে হচ্ছে বড় ধরনের একটা রিশাফল হবে, তাই না? গত 10 বছরে তো উপরে নেতৃত্বের একটা মানে একটা শর্টেজ দেখা গেছে, কারণ আমরা জানি যে অনেকেই মারা গেছেন, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও অনেক জায়গাটা ফাঁকা। তো কি ধরনের পরিবর্তন আসলে হওয়া উচিত বলে আপনি মনে করেন এখন? আসলে আপনি জানেন যে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কারণে আসলে আরও তৎকালীন সরকারের সময় অনেকে কমিটির দায়িত্ব নিতে অনেকে অনাগ্রহ ছিল। তো সেই জন্য আসলে দীর্ঘদিন তারা কমিটি পুনর্গঠন করতে পারেনি। তবে সমালোচনা যাতে না হয়, সঠিক ব্যক্তিরা যাতে আসলে দায়িত্ব সামনে আসতে পারে, নেতৃত্ব পান, সেই বিষয়টি আসলে গুরুত্ব দিয়ে দেখতে বলেছে, কারণ এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। না, বিশৃঙ্খলা হওয়ার মানে ইতিহাস আছে যে বিএনপি ধরেন যে সম্মেলন করলো বা কোনো একটা পার্টির মধ্যে রিশাফল করলো, তখন মারামারি পর্যন্ত হয়েছে পল্টনে, আমরা দেখেছি। তো এটা গুরুত্বপূর্ণ। আবার দেখা যায় যে যারা দীর্ঘদিন ধরে যেসব নেতৃত্ব মানে দলকে গুছিয়ে রেখেছে, কিন্তু অন্য কাউকে সেসব দলে নেতৃত্বে বসালে মাঠ পর্যায়ের যারা কর্মী আছে তারা আবার নিরুৎসাহিত হন। তো এটা খুবই জটিল একটা বিষয়। তো তারপরেও বিএনপি যখন ক্ষমতায়, আর এখন বিএনপিকে একটা কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ বিরোধী দল আছে হচ্ছে আপনার জামাত ইসলামী, এবং জামাত ইসলামী মানে কাঠামোগতভাবে দেশের যে বিভিন্ন জায়গায় তাদের সংগঠনটা শক্তিশালী। তো জামাত ইসলামীর মতো একটা সংগঠনের সঙ্গে যদি তারা রাজনৈতিকভাবে
ধরেন যে প্রতিযোগিতা করতে চায় তার কাজ দিয়ে হোক, তাহলে একটা শক্ত সামর্থ্য কমিটি দরকার আছে। কবে নাগাদ এই কমিটিটা হওয়ার মানে আশা আছে? মানে বিভিন্ন দলীয় সোর্স থেকে যেটা জানা গেছে হুম, যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আর কি, যেহেতু শোনা যাচ্ছে যে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর হতে অক্টোবর পারে, থেকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার আগেই মানে যে কোনো সময় কোনো সময় আসলে আয়োজনের চিন্তা ভাবনা করছে তারা। উচ্চ আদালতে যে কয়দিন বিচার কাজ চলে তার থেকে বেশি দিন থাকে ছুটিতে। দেশে এখন প্রায় 50 লাখ মামলা বিচারাধীন আছে। এই ছুটির থাকার কারণে বিচারের গতি প্লাস নানা ধরনের অসুবিধার সম্মুখীন হয় বিচার প্রার্থীরা। এসব বিষয়ে কথা বলবো আমাদের সিনিয়র রিপোর্টার আহমেদ আলামিনের সাথে। আলামিন, এই যে বিচার কাজ চলে কতদিন আর ছুটি থাকে কতদিন, এবং এই যে ছুটি, এই ছুটিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলে আর কি? ধন্যবাদ আপনাকে। 365 দিনে 1 বছর হিসেবে তো 180 দিনের বেশি সুপ্রিম কোর্টে সাপ্তাহিক ছুটি এবং আপনার অন্যান্য সরকারি ছুটি। ছুটি মিলিয়ে তার সাথে যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের অবকাশ। এই সব মিলিয়ে সুপ্রিম কোর্টে 180 দিনের চেয়েও বেশি সময় সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম বন্ধ থাকে। তবে অবকাশের সময় কিছু আপনার কয়েকটি বেঞ্চে আর কি বিচার কার্যক্রম চলে সীমিত পরিসরে। সীমিত পরিসরে। তো এতে দেখা যায় যে বিচার কার্যক্রমের ক্ষেত্রে কিছুটা গতি স্লো হয়ে আসে এবং মামলা নিষ্পত্তির হারও কমে যায়। ফলে তার ভিকটিম হয় সাধারণ বিচার প্রার্থীরা, তার যেহেতু মানে বছরের পর বছর তাদের এটি চলছে আর কি। মানে যারা মামলার মানে বিচার প্রার্থী তাদেরকে ঘুরতে হয়। জি, মামলা নিষ্পত্তি যদি না হয়ে থাকে, মামলা যদি বিচারাধীন থাকে, সেক্ষেত্রে তো বিচার প্রার্থীরা অপেক্ষমান থাকবেন। এমনি এই যে এতদিন তাদের আসলে ছুটি লাগে কেন, মানে কি কি ধরনের ছুটি? সরকারি এবং সাপ্তাহিক ছুটির বাইরেও সুপ্রিম কোর্টে বিশেষ একটি ছুটি চালু রয়েছে, প্রচলিত রয়েছে। এটি ব্রিটিশ আমল থেকেই প্রচলিত রয়েছে। সেটি হচ্ছে অবকাশ, ভ্যাকেশন বলা হয়। এই অবকাশকালীন ছুটি সুপ্রিম কোর্টের বিচারপতিরা ভোগ করে থাকেন। তো এই অবকাশের ক্ষেত্রে আমরা যেটা কথা বলে জেনেছি এবং আমরা দেখেছি দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আমরা জেনেছি যে বিচারপতিদের রায় লিখতেও সময় লাগে। রায়ের জন্য তাদের পড়াশোনা করতে হয়, স্টাডি করতে হয় এবং তাদের শারীরিক এবং মানসিক বিশ্রামের প্রয়োজনে এই ছুটিটি ব্যবহার করা হয়। তাদের মানে সুপ্রিম কোর্ট প্রশাসনের ভাষ্য মতে আর কি। না, আমি এক জায়গায় অনেক আগে পড়েছিলাম, আমি জানি না ঠিক কতটা সত্য, যে এক সময় ব্রিটিশ আমলে যখন এখানে কোর্ট ছিল এবং সেখানকার যে বিচারকরা সাধারণত ছিলেন ব্রিটেনের, তো ব্রিটেন থেকে আসতে এবং যেতে তাদের অনেক সময় লাগতো স্টিমারে যেতে। তো ওই কারণে তাদের একটা লম্বা সময় লাগতো, এমন একটা মানে কথা আমি শুনেছি। যে আপনি যেটা শুনেছেন সেটি সত্য। এর আগে যখন ব্রিটিশ আমল থেকে যখন বিচার ব্যবস্থা এদেশে ছিল, তখন ব্রিটিশ নাগরিক বিচারপতিগণ তারা এদেশে আসতেন, তখন দীর্ঘ যাত্রায় তারা সমুদ্রপথে যাতায়াত করতেন। সেক্ষেত্রে এই অবকাশের সময়টা তারা ব্যবহার করতেন। এটি এখন আমাদের রিপোর্টেও এসেছে। হ্যাঁ, তো এখন তো সময় বদলেছে, অনেক কিছুর সংস্কার হয়েছে। তো এই ছুটিটা কি তাদের দরকার? আমি যতটুকু দেখি যে মানে হাইকোর্টের থেকে খুব কাছে কাকরাইলের দিকে যেতেই বিচারপতিদের বিলাসবহুল বাড়ি। হ্যাঁ, তো এখন কি তাদের ওই ছুটির দরকার? যেহেতু স্টিমারও নেই, মানে 1 মাস যেতেও সময় লাগবে না, আপনি কি মনে করেন? হ্যাঁ, এটি একটি ভালো প্রশ্ন আপনি তুলে ধরেছেন যে বিচারপতিরা এখন তো আর ব্রিটিশ নাগরিক নন বা অন্য দেশের নাগরিক নন, তারা আমাদের দেশেরই নাগরিক এবং তারা থাকেন ঢাকায়। সুপ্রিম কোর্টের আশপাশেই তাদের বাসস্থান রয়েছে। সেক্ষেত্রেও এই এই অবকাশের সময়টুকু প্রয়োজন কিনা। তবে অবকাশের জন্য শুধু সুপ্রিম কোর্টের মানে বিচারপতিদের বাসস্থান দূরে এবং কাছে থাকা সেই বিষয়টি নির্ভর করে না। এর সাথে আমি তো আগেই বলেছি যে বিচারপতিদের রায় লেখার জন্য একটি সময় প্রয়োজন হয়। তারা এই অবকাশের সময়টুকু রায়ের লেখার ক্ষেত্রেও ব্যবহার করে থাকেন। বিচারকরা নিজেরাই কি রায় লেখেন?
জি, তারা নিজেরাই রায় লেখেন। না মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে ধরেন বিচারকরা এবং অন্য সিভিল সার্ভিসের যে কর্মকর্তা, তারাও কিন্তু কর্মকর্তা, রাষ্ট্রের কর্মকর্তা, তারাও রাষ্ট্রের কর্মকর্তা। হ্যাঁ, তো তাদের এতদিন ছুটি লাগে না, তাদের কেন ছুটি লাগে? না, অন্য সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সাথে তো বিচার বিভাগের কর্মকর্তা বা বিচারকদের কাজকে তুলনা করা যাবে না। এটি সম্পূর্ণ একটা বিশেষ একাডেমিক কার্যক্রম, যেহেতু মানুষের জীবনের প্রাত্যহিক ঘটনা এবং মামলা এগুলো খুবই জটিল একটি কাজ। সেজন্য অন্য বিষয়ের সাথে, অন্য কাজের সাথে বিচারকদের কাজ সেটিকে না এক করে দেখা যাবে বিচার না। কিন্তু এক ধরনের সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারি, আবার অন্য যে সিভিল প্রশাসন তারাও সার্ভিস ডেলিভারি করে। ধরেন ডিফেন্সের যে প্রশাসন তারাও এক ধরনের সার্ভিস ডেলিভারি করে। তো অন্যান্যদের ক্ষেত্রে দেখি না, তাদের ক্ষেত্রে দেখি এটা। না, এটি একটি রেওয়াজ হয়ে আসছে। আচ্ছা। তাছাড়া আমি তো বললাম যে বিচারকদের মানসিক এবং শারীরিক বিশ্রাম রায় লেখার প্রয়োজনেও এটি ব্যবহার করা হয়। এবং আইনজীবীরাও, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরাও, তারাও কিন্তু আপনার এই অবকাশ থাকার বিষয়ে তারাও প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন যে অবকাশ প্রয়োজন আছে, অবকাশ প্রয়োজন নেই এটা কেউ বলেননি, কিন্তু তারা বলেছেন যে এর পরিমাণটা যদি একটু কমানো যায় তাহলে সেটি ভালো, বিচার বিভাগের জন্য ভালো। এবং সাধারণ মানুষ মানে বিচার বিভাগ তো আসলে সাধারণ মানুষের কষ্ট কমাতে চায়। জি, তো তাহলে এই যে অবকাশকালীন ছুটি যে যদি তারা একটু কমায় তাহলে তো সাধারণ মানুষের উপকার হয়। সেটি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। ধন্যবাদ আলামিন আপনাকে। ধন্যবাদ আপনাকে।